যেমন কিছু কিছু ডেফিনিট ইন্টিগ্রালস আছে, ঠিক আছে, লিমিট যুক্ত ইন্টিগ্রালস, যেগুলো হচ্ছে মেনলি মানে এফ(x) dx ফাংশন অফ এক্স। তো সেগুলো মানে রিয়েল অ্যানালিসিস, মানে এমনি যেমন নর্মাল লোকে ইন্টিগ্রেশন করে যেভাবে, সেই এইচএসে নিশ্চয়ই আমাদের সময় তো ছিল প্রচুর প্রচুর বিভিন্ন রকমের ইন্টিগ্রেশন বিদ্ঘুটে টাইপের, সেটা তোদের সময় বোধহয় একটু কম আছে। তো মোট কথা সেই সমস্ত প্রসেস দিয়ে এগুলো করা যায় না, মানে কিছু কিছু এমনই ইন্টিগ্রেশন আছে যেগুলো এইভাবে করা যায় না। যেমন সাপোজ 0 to infinity, মানে করা যায় না বা করা গেলেও সেটা একটা খুবই বাজে বড়সড় কমপ্লিকেটেড প্রসেস, যেটা কমপ্লেক্স অ্যানালিসিসে তার থেকে অনেক অনেক শর্টে হয়ে যায়। যেমন এইটা, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ sin x by x dx 0 to infinity, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে এইরকম একটা ব্যাপার। এই সমস্ত অঙ্ক করার নিয়ম হলো, আমি মানে এই প্রবলেমটা আমি আপাতত ভুলে যাব, ভুলে গিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা জেড এর ফাংশন নেব, এবং একটা কন্ট্যুর বরাবর আমি কমপ্লেক্স ইন্টিগ্রেশন করব। তো এই ফাংশনটাও আমি চুজ করব এবং এই কন্ট্যুরটাও আমি চুজ করব। কার ইন্টিগ্রেশন করব সেটাও আমার চয়েস, কোন কন্ট্যুর বরাবর ইন্টিগ্রেশন করব সেটাও আমার চয়েস। ওকে, এবার দুটোই হবে হচ্ছে আমার সুবিধা অনুযায়ী, কি করলে আমার অরিজিনাল ইন্টিগ্রেশনটা করা যাবে সেইভাবে আমাকে চুজ করতে হবে। তো থাম্ব রুল হচ্ছে, যেমন এখানে যেমন আমার f(x) হচ্ছে sin x by x, তাই আমি fz নেব। দুটো জিনিস তোদের মাথায় আসতে পারে, একটা আসতে পারে sin z by z, আর একটা মাথায় আসতে পারে e to the power iz by z, ঠিক আছে। তো আমি e to the power iz by z টাই নেব। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখান থেকে এটা পাওয়া সম্ভব, কোন একটাই খাবে বাবা। হ্যাঁ, তার একটা কারণ হচ্ছে যে এখান থেকে এটা পাওয়া সম্ভব, আর 2 নম্বর কারণ হচ্ছে যে এক্সপোনেনশিয়াল থাকলে পরে একটু ক্যালকুলেশনের সুবিধা হয়, লিমিট টিমিট বসালে পরে একটা ঠিকঠাক জিনিসপত্র আসে, সেটা হচ্ছে 2 নম্বর কারণ, ঠিক আছে। তো সেই জন্য আমরা আমাদের fz ইকুয়াল টু e to the power iz by z নেব। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে কন্ট্যুরটা আমি কিরকম নেব। কন্ট্যুর নেওয়ার সময় আমাকে মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন লিমিটটা, অর্থাৎ আমার এই কন্ট্যুর ইন্টিগ্রেশনটা এমনভাবে নিতে হবে কন্ট্যুরটা, যাতে এটাকে যখন আমি ব্রেক করব তখন যাতে আমি এই জিনিসটা পাই, এক্স অ্যাক্সিসটাকে যেন আমি পাই। এখন আমার কন্ট্যুর বলতে ব্যাপারটা কি হয়, অ্যাকচুয়ালি রিয়েল মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ইমাজিনারি অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস ইজ দ্য রিয়েল অ্যাক্সিস। তাহলে এখানে আমাকে ফাইনালি রিয়েল অ্যাক্সিস বরাবর 0 to infinity এই জিনিসটা আমাকে ফাইনালি পেতে হবে। সুতরাং আমার যে কন্ট্যুরটা আছে সেই কন্ট্যুরটা কোনো সার্কেল হতে পারে না, কারণ সার্কেল যদি হয় তাহলে সেখান থেকে রিয়েল অ্যাক্সিস পাওয়া তো সম্ভব নয়। সার্কেল মানে তো এটা পুরোটা এরকম ভাবে ঘুরে আসছে। কখন রিয়েল অ্যাক্সিস পাওয়া সম্ভব, যদি আমি সে এরকম কোনো একটা কন্ট্যুর নিই, তখন এটাকে আমি দুটো পার্টে, মানে এই কন্ট্যুরটাকে মানে এই পুরো ইন্টিগ্রেশনটাকে আমি ভাঙতে পারবো দুটো পার্টে, যেখানে একটা পার্ট হবে এইটা and the second part will be this one.
ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই সিদ্ধান্তে এলাম যে আমি কন্টুরটা সেমি সার্কুলার নেব। অ্যাটলিস্ট এটা কিসের থেকে বুঝলাম? কেননা আই নিড দ্য রিয়েল অ্যাক্সিস অ্যাট দ্য ফাইনাল স্টেপ। আচ্ছা, এইবার নেক্সট এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এই যে ই টু দ্য পাওয়ার আই জেড বাই জেড, এই যে ফাংশনটা, এই ফাংশনটার জেড ইকুয়াল টু জিরোতে একটা সিঙ্গুলারিটি আছে, রাইট? তা আমি যদি সেমি সার্কুলার, আমি যদি সার্কুলার কন্টুর নিতে পারতাম, তাহলে আমার জেড ইকুয়াল টু জিরো একটা সিঙ্গুলারিটি আছে, তাতে আমার কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু আমি সেমি সার্কুলার কন্টুর নিলাম, তাহলে জেড ইকুয়াল টু জিরো যেহেতু একটা সিঙ্গুলারিটি, তাহলে দেখা যাচ্ছে কন্টুরটা সিঙ্গুলারিটির উপর দিয়ে পাস করছে, বা the singularity is on the contour. Which cannot be, মানে যেটা আমরা অ্যালাউ করতে পারি না। কেননা কন্টুরের উপর যদি সিঙ্গুলারিটি বসে থাকে, তাহলে কন্টুর ইন্টিগ্রেশন বা কচিস থিওরেম, কচির ইন্টিগ্রাল ইত্যাদি যত কিছুর উপরে রেসিডিউ থিওরেমটা দাঁড়িয়ে আছে, একটু তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে এগুলো কোনোটাই হোল্ড করবে না, কারণ এগুলোর কোনোটাতেই কন্টুরের উপর কোনো সিঙ্গুলারিটি ছিল না, সবসময় কন্টুরের ভেতরে সিঙ্গুলারিটি ছিল। ক্লিয়ার? তার মানে এই সেমি সার্কুলার কন্টুরটা কিন্তু ফুল প্রুফ নয়। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই যে এটার উপরেই একটা সিঙ্গুলারিটি আছে। তাহলে আমাকে ফলস্বরূপ কি করতে হবে? তাহলে আমাকে কন্টুরটাকে একটু বাঁকিয়ে এরম করে দিতে হবে। তাহলে কন্টুরটা নিতে হবে এখান থেকে এতটা, তারপর এরকম, তারপরে এতটা, এবং তারপরে এতটা। সো টোটাল 4 পার্টস, যার মধ্যে দুটো স্ট্রেট লাইন এবং দুটো সার্কুলার। আমরা যে বড় সার্কেল সেটার রেডিয়াসটা নেব ক্যাপিটাল আর, যেটা ছোট সার্কেল সেটার রেডিয়াসটা নেব এপসাইলন। ফাইনাল লিমিটের সময় আমরা এপসাইলন টেন্ডস টু 0 আর আর টেন্ডস টু ইনফিনিটি, এই লিমিটটা আমরা ফাইনালি অ্যাপ্রোচ করব। তাহলে আমরা অ্যাট দ্য এন্ড অফ আওয়ার স্টোরি এই জিনিসটাতে পৌঁছাতে পারব। ঠিক আছে? তাহলে দিস ওয়াজ দ্য ওভারঅল রুট ম্যাপ অফ সলভিং দ্য প্রবলেম। এটা এই জন্যই বললাম এইভাবে, কেননা এক একটা প্রবলেমে কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে? তো কোন প্রবলেমে কেমন কন্টুর নেব, কেমন ফাংশন নেব, জেনারেলি ফাংশন নেওয়াটা এমন কোনো সমস্যা হয় না, কন্টুর চয়েস করাটাই হচ্ছে বেশি দেখে শুনে করতে হয়। তো কোন প্রবলেমে কেন ঠিক এই কন্টুরটাই নিলাম, বা অন্য কন্টুরও তো নিতে পারতাম। যেমন এখানে তোরা প্রশ্ন করতে পারিস যে আমি এখানে স্কোয়ার কন্টুর কেন নিচ্ছি না, এরকম। মানে আমি এরম কন্টুর না নিয়ে আমি এরম কন্টুর নিতেই পারতাম, কিন্তু সেটা তো আপনি নিলেন না। বা স্কোয়ার কন্টুর আমরা কখন নেব? ঠিক আছে? তাহলে এটা একটা প্রশ্ন, যেটার অ্যান্সারটা আমি এক্ষুনি দেবো না, এটা তোরা ভাবতে পারিস বা একটু করেও দেখতে পারিস যে এই প্রবলেমটা যদি স্কোয়ার কন্টুর নিয়ে করা হতো, তাহলে এটাতে কি সমস্যা হতো। ওকে, এটা একটা কোশ্চেন থাকলো, ওপেন কোশ্চেন। ওকে, তাহলে এবার আমরা কারেন্ট প্রবলেমটায় ফিরে আসি। সো তাহলে আমার এই হচ্ছে আমার কন্টুর, এপসাইলন আর মাইনাস আর থেকে মাইনাস এপসাইলন। ওকে, আর এদের নাম টাম দিলে হতো, নাম একটা দিয়ে দিই, নাম ছাড়া মুশকিল। এ বি
ডি ই এফ, এই পয়েন্টটা জি, এই পয়েন্টটা এইচ, তারপরে জে। ঠিক আছে, আর আমার ফাংশন হচ্ছে এইটা। ওকে, এইবার এই যে একটা কন্টুর পেলাম, আর এইচ জে এ বি ডি ই এফ জি। এই আর কেন লিখলাম, এই হচ্ছে আমার কন্টুরটা। এই কন্টুর বরাবর ইন্টিগ্রেশন করব। এখন দ্য পয়েন্ট ইজ, এই কন্টুর বরাবর যে আমি ইন্টিগ্রেশনটা করছি, তো দিস ইজ জিরো, দ্য রেজাল্ট ইজ, কেননা এখানে সিঙ্গুলারিটি z ইকুয়াল টু 0 তে আছে, which is outside the contour c dash। ব্যাস, এবার এখান থেকে আমি পরপর এগোবো। তাহলে প্রথমে আমি এটাকে স্প্লিট করি। সি ড্যাশ, যেটাকে আমি ভেঙে লিখতে পারি -r থেকে -এপসাইলন, এবং যেহেতু -r থেকে -এপসাইলন মানে আমি এখন রিয়েল অ্যাক্সিসের উপরে আছি, তাহলে এখন z ইকুয়াল টু x, সুতরাং e টু দ্য পাওয়ার ix বাই x dx প্লাস, এবার কোন পার্টটা হবে, এখন এই পার্টটা হবে, the portion h j a e to the power iz by z dz plus এই পার্ট, তো এপসাইলন থেকে r e to the power ix by x dx প্লাস এবার এই বড়টা, এই পুরোটা, কেমন? তাহলে সেটা কি হবে, b d e f g to the power iz by z dz হয়ে গেল। চারটে পার্টে ভেঙে ফেললাম, ওভারঅল রেজাল্ট হচ্ছে 0। আচ্ছা, এবার প্রথম যে পোর্শনটা আছে, দ্য ফার্স্ট পার্ট, এটাকে আমরা x কে -x দিয়ে রিপ্লেস করছি, তাহলে ইন্টিগ্রেশনে -rটা প্লাস r হবে, -এপসাইলনটা প্লাস এপসাইলন হবে, e টু দ্য পাওয়ার -x হবে, -x dx। এই হলো। এখন তারপর আমি যেটা করতে পারি, মানে যেহেতু এটার মতন দেখতে হয়েছে, এটা অনেকটাই, এপসাইলন আর আরটা উল্টো আছে, তাহলে এটাকে আরেকবার উল্টে দিই, এপসাইলন থেকে r টু দ্য পাওয়ার -x বাই x dx। ঠিক আছে, নাও তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, এপসাইলন থেকে r পর্যন্ত e টু দ্য পাওয়ার ix minus e to the power minus ix by x dx। ঠিক আছে, তারপর বাকিগুলো যা আছে তাই, না ওটা আর আমি লিখছি না ডিটেলস, এই যে এ, আর এটা হচ্ছে বি ডি ই এফ জি। এখান থেকে যা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই পোর্শনটা থেকে, যে দিস পার্ট ইজ বেসিক্যালি ইকুয়াল টু 2y sin x by x dx, এপসাইলন থেকে r পর্যন্ত, এবং যখন আমি, আচ্ছা এটা দিস ইজ ইকুয়াল টু মাইনাস এই যে মাইনাস বিডিই এফ জি,
যেহেতু এই পুরো জিনিসটা 0 ছিল। এইবার আমি যদি আমার লিমিটে যাই, in the limit epsilon tends to 0 and r tends to infinity, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি অলরেডি আমার যেটা দরকার ছিল সেটা আমি সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। রাইট? তাহলে এখন আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে এই লিমিটে, এই দুটো লিমিটের অবস্থাটা কি হচ্ছে, অর্থাৎ টু ফাইন্ড আউট দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এবার রাইট হ্যান্ড সাইডে আমার দুটো ইন্টিগ্রেশন আছে। একটা এইটা এবং আরেকটা এইটা। আচ্ছা, এই যে এ এপসাইলন রেডিয়াস, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এই কন্টুর বরাবর ইন্টিগ্রেশন হবে রেডিয়াস এপসাইলন, এই কন্টুর বরাবর, তার মানে আমার জেড পয়েন্টগুলো এই কন্টুরের উপরেই থাকবে। সো দ্যাট মিনস জেড ইজ ইকুয়াল টু এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা, এবং ইন্টিগ্রেশনটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, অর্থাৎ থিটা পাইতে শুরু হচ্ছে, জিরোতে গিয়ে শেষ হচ্ছে। এটা হচ্ছে থিটা ইকুয়াল টু পাই আর এটা থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন লিমিটস। এবার আমি এর উপরে এটা যদি বসাই, মানে এখানে যদি আমি বসাই, তাহলে ই টু দ্য পাওয়ার আই এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা বাই এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা, এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা আই ডি থিটা। রাইট? তাহলে এটা, আচ্ছা এবার এটা হলো, এইবার আমার লিমিটটা কি, লিমিট এপসাইলন টেন্ডস টু 0। ওকে, এপসাইলন টেন্ডস টু 0 এই লিমিটে মাইনাস আই ই টু দ্য পাওয়ার আই এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা ডি থিটা, এপসাইলন জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে এটা কি হবে, ই টু দ্য পাওয়ার 0 অর্থাৎ 1, অর্থাৎ মাইনাস আই ডি থিটা। ইন্টিগ্রেশন লিমিট, লোয়ার লিমিট পাই, পাই থেকে শুরু হয়েছে, আপার লিমিট 0, তাহলে মাইনাস আই 0 মাইনাস পাই প্লাস আই পাই। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম ইন দ্য লিমিট, যে লিমিট আমার দরকার ছিল এপসাইলন 0 আর ইনফিনিটি। তাহলে এটা কি হলো, আই পাই হলো। আর এটা তো আলাদা করে আর বের করার দরকার নেই, এটা হচ্ছে সেই বাইরের লার্জার কন্টুর যেটা কিনা আর ইনফিনিটি, এই লিমিটে আমরা এই ধরনের রেজাল্ট আগেও ইউজ করেছি, এইটা 0। তাহলে একটা জিনিস যেটা থাম্ব রুল হিসেবে মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে লার্জার কন্টুর, এইটা যখন ইনফিনিটিতে চলে যাচ্ছে তখন সেগুলো জেনারেলি 0ই হয়। জেনারেলি 0 হয় মানে কিছু কন্ডিশন আছে, সেটার একটা ফর্ম আছে, একটা আপার লিমিট আপার বাউন্ড থাকতে হয়, টু দ্য পাওয়ার আই এম জেড বাই জেড, এরকম দুটো রেজাল্ট আছে এই সংক্রান্ত। তো যদি রেজাল্ট মনে রাখিস এবং ক্রাইটেরিয়া চেক করে দেখিস তাহলে তো খুবই ভালো, কিন্তু সাধারণত তো সময় পাওয়া যায় না। তো শর্টকাট হচ্ছে এই,
যে যখনই লিমিটটা ইনফিনিটিতে যাবে, অর্থাৎ কোনো একটা কন্টুর যখন ইনফাইনাইটলি লার্জ হয়ে যাবে, অ্যাটলিস্ট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যেই ধরনের কন্টুরগুলো আমরা পাই, সেখানে কিন্তু লার্জ লিমিটে জিরোই হয় রেজাল্টটা। কিন্তু যখন কন্টুরটা জিরো হচ্ছে, যেমন এইটা, এই কন্টুরটা তো লিমিটিং কেসে জিরো হচ্ছে, তাই না? মানে আমার অরিজিনাল কন্টুর এটা, কিন্তু যখন আমি লিমিট নিচ্ছি তখন কিন্তু এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। আফটার মানে আরো লিমিটে এটা আরো ছোট, এটা আরো বড়। ওকে, তো এটা তোরা যে ধরনের প্রবলেম পাবি তাতে এই রেজাল্টটা জিরোই হবে, এক্সপেক্টেড। ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে জিরো হবে, ক্রাইটেরিয়া চেক করার সময় সবসময় থাকবে না, তো এগুলো জিরোই হবে। চেক সময় যদি না থাকে, চেক না করে জিরো বসেই দিতে পারিস। কিন্তু এইটা, দিস ইউ উইল নিড টু ইভালুয়েট। এটা কিন্তু যেমন আমরা এখানে দেখলাম আই পাই এলো, তা অন্যরকম কোনো ফাংশনের ক্ষেত্রে অন্যরকম কিছু আসতে পারতো, তাহলে সেটা আমাকে বের করতে হতো। ক্লিয়ার? ব্যাস, তো দ্য প্রবলেম ইজ ডান। তাহলে এখানে আই পাই ছিল, তাহলে এটা আমার হয়ে গেল, না প্লাস আই পাই ছিল, প্লাস আই পাই, তাহলে এখানে আই আই ক্যান্সেল আউট হবে, আর সাইন এক্স বাই এক্স ডিএক্স মানে টুটা চলে আসবে এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে পাই বাই টু। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই এক্স ডিএক্স 0 to infinity is পাই বাই টু। আচ্ছা, এবার সাপোজ এরকম একটা অঙ্ক আছে, প্রবলেম 2। sin x square dx equal to cos x square dx equal to what? এইটা ধরা যাক আমাকে কেউ জিজ্ঞেস করেছে। প্রথম কাজ fz ভাবা, কি হতে পারে বলতো? এটার সম্ভাব্য fz কি কি মাথায় আসছে একটু বল দেখি। কি কি নেওয়া যেতে পারে? কারেক্টটা আমি বলবো, কারেক্টই বলতে পারবো, কোনো ব্যাপার নেই, কিন্তু কি ফাংশন নেওয়া যেতে পারে? এনি গেস? বল কিছু একটা, কি মনে হচ্ছে? সুচেতা বা সুদীপ্ত, এনিওয়ান? হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কি নেবো এক্সাক্ট বল, কি মনে হয়? সাইন এক্স স্কোয়ার আছে, মানে সাইন স্কোয়ার এক্স না, কিন্তু সাইন অফ এক্স স্কোয়ার। তার আগের অঙ্কটায় সাইন এক্স বাই এক্স ছিল বলে ই টু দা পাওয়ার আই জেড বাই জেড নিয়েছি। এটাতে তাহলে কি নেওয়া যায়? এত ঘাবড়াচ্ছিস কেন? কিছু যেটা মাথায় আসছে সেটাই বল না, তো পরীক্ষা তো দিচ্ছিস না এটা। ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। ই টু দা পাওয়ার বল।
e to the power z square. e to the power z স্কয়ার নিবি নাকি e to the power i z স্কয়ার নিবি, কোনটা? হ্যাঁ i z square. তাহলে গুড, ভেরি গুড। তাহলে এখানে e to the power i z স্কয়ার নেব। আর কিছু সুটেবল কিছু আমার মাথায় নেই, যদি সুদীপ্তর মনে হয় তো বলতে পারে। তাহলে e to the power i z স্কয়ার dz। আচ্ছা, এইবার বাকি রইল কন্টুর চয়েস। এই ফাংশনটাতে আমার কিন্তু কোনো সিঙ্গুলারিটি নেই, ঠিক আছে? নম্বরটা একটু অদ্ভুত টাইপেরই, বিকজ দেয়ার ইজ নো সিঙ্গুলারিটি। মানে অদ্ভুত টাইপের নয় কিছু, মানে সিঙ্গুলারিটি নেই সেটাই আর কি। সিঙ্গুলারিটি থাকলে তো পটপট করে রেসিডিউ বার করতাম। তো এই ফাংশনটাতে অ্যাজ অফ নাও আমার কোনো সিঙ্গুলারিটি নেই, আর আমাকে একটা রিয়েল অ্যাক্সিস রাখতে হবে। আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, তাহলে যেহেতু রিয়েল অ্যাক্সিস রাখতে হবে, তাহলে আমি ইজিলি সেমি সার্কুলার কন্টুর নিতে পারি। কিন্তু এখানে আমার অবশ্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে একটা এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? যদিও সেটা এমন কিছু ফ্যাক্টর নয়। তো আমি সেমি সার্কুলার কন্টুরও নিতে পারি, হাফ সার্কেল কন্টুরও আমি নিতে পারি, এবং আমি মাঝামাঝি কিছু একটাও নিতে পারি, সার্কেলের যে কোনো একটা পোর্শন সেটাও আমি নিতে পারি, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা সার্কেলের একটা পোর্শন নিয়ে করব। এটার জন্য আমার কন্টুর হচ্ছে π/4 অ্যাঙ্গেলওয়ালা একটা কন্টুর, ঠিক আছে? এটা নিয়ে অঙ্কটা করি, তাহলে আমরা বুঝবো যে সেমি সার্কুলার কন্টুরটা কেন নেওয়া হলো না, বা ওটা নিয়েও হয়তো করা যেত। তো সেটা আমরা তখন বুঝতে পারবো। তাহলে এই কন্টুরের জন্য অবভিয়াসলি যেহেতু কোনো সিঙ্গুলারিটি নেই, e to the power i z square dz, এটা this is equal to 0। কন্টুরের নাম দিতে হবে, সো ও এ বি, তিনটে ভাগে ভেঙে দিই। ও থেকে এ to the power I x square dx, a থেকে b to the power I z square dz, b থেকে o to the power I z square dz equal to 0। আচ্ছা, ও থেকে এ, তো এটা রেডিয়াস সে আর, সুতরাং 0 থেকে r to the power I x square dx প্লাস, এবার এবি, হ্যাঁ? তো কোনো একটা জেড পয়েন্ট, সেটা যদি এবির উপরে অবস্থিত হয়, তাহলে অবভিয়াসলি ফর দ্যাট জেড পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, স্বাভাবিকভাবেই। সুতরাং আমার ইন্টিগ্রেশনটা এখানে কি হবে, ই টু দ্য পাওয়ার আই, তারপর জেড স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার 2i থিটা, এবং তারপর ডিজেড অর্থাৎ আর ই টু দ্য পাওয়ার আই থিটা আই ডি থিটা। এবার ইন্টিগ্রেশন লিমিট কি হবে, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে উঠলাম, তাহলে অ্যাঙ্গেল হবে 0 থেকে π/4, কারণ না ভেরিয়েবলটা হচ্ছে এখন অ্যাঙ্গেল, প্লাস বিও, তাহলে এখান থেকে এইখানে ব্যাক করব। এই লাইনের উপর যদি কোনো জেড থাকে, তাহলে সেই জেড ইকুয়াল টু কি হবে, সেই জেড ইকুয়াল টু হবে স্মল আর ই টু দ্য পাওয়ার আই π/4, কেননা এই স্ট্রেট লাইনটার জন্য
মানে বেসিক্যালি তো জেড ইকুয়াল টু জেড কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ই টু দ্য পাওয়ার আই থিটা। তো যখন আমি এ বি লিখছিলাম তখন আমার সমস্ত পয়েন্টের জন্যই রেডিয়াসটা ফিক্স ছিল আর থিটাটা চেঞ্জ হচ্ছিল। কিন্তু যখন আমি এই স্ট্রেট লাইনটা দেখছি তখন তো আমার সমস্ত পয়েন্টের জন্যই অ্যাঙ্গেলটা ফিক্সড। এই পয়েন্টের জন্যও অ্যাঙ্গেল পাই বাই 4, এই পয়েন্টের জন্যও অ্যাঙ্গেল পাই বাই 4, এই পয়েন্টের জন্যও অ্যাঙ্গেল পাই বাই 4। সুতরাং ই টু দ্য পাওয়ার আই পাই বাই 4 কোনটা ফিক্সড নয়, আরটা ফিক্সড নয়, তাই আর এখানে ভেরিয়েবল। ওকে, তাহলে z is equal to r e to the power I pi by 4, hence e to the power I r square e to the power 2y theta r e to the power I theta I d theta equal to 0। লিমিট কি হবে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে ও আচ্ছা আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেল, ডিজেডটা ভুল হয়ে গেল, এটাও ভুল হলো, খেয়াল করিনি। এখানে জেড হচ্ছে আর e to the power I pi by 4, এটা I r square e to the power I pi by 2 আর dz টা হবে e to the power I pi by 4 into dr, আটটা ভেরিয়েবল। এবার ইন্টিগ্রেশন লিমিট কি হবে, এখানে বি পয়েন্টে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর শেষ হচ্ছে অরিজিনে এসে এখানে স্মল আর ইকুয়াল টু 0, তাহলে আর থেকে 0। আশা করি পুরো জায়গাটা বোঝা গেছে, এটাই আসল জায়গা, এরপর বাকিটা জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এখানটা না বুঝতে পারলে বলবি। আই থিঙ্ক এই অঙ্কটা আমি এতটাই রাখবো না, এরপর একটু ঝামেলা আছে। আচ্ছা এবার দেখ, এই পোর্শনটা আমি আর করব না, এই পোর্শনটা তোরা এটা জাস্ট এক্সপ্যান্ড করতে হবে, কস আর সাইন লিখতে হবে, তাহলে এই ব্যাপারটা এসে যাবে। ফার্স্ট ইন্টিগ্রেশন, এটা আমি কিছু করছি না। আচ্ছা সেকেন্ড অ্যান্ড থার্ড, আচ্ছা সেকেন্ড ইন্টিগ্রেশনটা দেখি। সেকেন্ড ইন্টিগ্রেশন হচ্ছে 0 to pi by 4 e to the power I r square e to the power 2y theta e to the power I r square, তারপরে e to the power 2y theta আছে, সেটাকে আমি ভেঙে লিখছি কারণ আমাকে থিটার রেসপেক্টে, এই যে থিটা ভেরিয়েবল, তাহলে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। e to the power 2y theta, এটাকে ভেঙে লিখলাম cos 2 theta minus I sin 2 theta, তারপরে I r e to the power I theta d theta। এইটার মড নিতে হবে, কেননা তারপরে আমাকে ওই লিমিটটা ইউজ করতে হবে আর টেন্ডস টু ইনফিনিটি। এটা মড নেওয়া যাক, এটা মড নিলাম হুইচ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, যেটা আমাদের কমন ট্রিক সবসময় আমরা ইউজ করে থাকি, 0 to pi by 4। তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টের আমরা মড নেব। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল পার্টে যদি মড নিই তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, e to the power I r square cos 2 theta into e to the power minus I square মানে প্লাস হবে ও আচ্ছা 2y থিটা না, আচ্ছা এটা প্লাস হবে তাই ভাবছি, তাহলে মাইনাস আর স্কোয়ার সাইন 2 থিটা, এই আর এখানে আই আর এর বদলে এটা তাহলে আইটা থাকবে না, এখানে শুধু আর হবে, ই টু দ্য পাওয়ার আই থিটার মড নিলে ওটাও জাস্ট এইটা হবে, তারপরে ডি থিটার মড।
আচ্ছা, এবার এখানে এই জিনিসটার যদি মড নিই তাহলে এটা জাস্ট থাকবে না, মানে এটার মডটা 1, কারণ সামনেটায় কিছু নেই, মানে 1 আছে। আচ্ছা, এটার যদি মড নিই তাহলে e টু দ্য পাওয়ার মাইনাস আর স্কোয়ার সাইন 2 থিটা, তারপরে আর, তারপরে ডি থিটা। হয়ে গেল। এবার এখানে লিমিটটা 0 টু π/4 আছে। এটাকে আমি দুটো পার্টে ব্রেক করব, 0 টু π/2 এবং ও সরি, এটাকে কি ব্রেক করব, মানে এটাকে ডাবল করে লিখব। আচ্ছা, এটাকে ডাবল করে লেখার থেকে ওইভাবে ভাবার থেকে এইভাবে ভাবা ভালো, যে এখানে যেহেতু সাইন 2 থিটা আছে তাহলে 2 থিটা ইকুয়াল টু ফাই আমি ডিফাইন করি যদি, then the limit becomes 0 to π/2 to the power minus r square sin phi r d phi by 2. ওকে, এবার এই যে একটা লিমিট আসবে, তাহলে এটা অ্যাকচুয়ালি এটা হলো r/2 0 to π/2 e to the power minus r square sin phi d phi। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এর আগেও একটা ইন্টিগ্রেশনে পেয়েছিলাম, যেখানে আমরা এই নিয়মটাকে বা থিওরিটাকে ইউজ করেছিলাম যে 0 থেকে π/2 পর্যন্ত একটা স্ট্রেট লাইন যদি টানা হয় তাহলে সাইন থিটাটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই স্ট্রেট লাইনের উপরের যে কোনো ভ্যালু, অর্থাৎ 2 থিটা বাই পাই। এটা নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে এই ইনইকুয়ালিটিটাকে ইউজ করে, এখানেও লিমিটটা 0 থেকে π/2 অবধি আছে, তাহলে আমাদের একটা সুবিধা হয়ে গেল। এই ইনইকুয়ালিটিকে ইউজ করে আমরা এখানে লিখতে পারি, একদম আগের বারেও আমরা এক্স্যাক্টলি এটাই ইউজ করেছিলাম, এটাকে ইউজ করে আমরা এখানে লিখতে পারি e to the power minus r square into 2π/π। আসলে এখানে sin phi থাকলে ইন্টিগ্রেশনটা করা যাবে না, আর এই ইন্টিগ্রেশনটা করতে না পারলে r টেন্ডস টু ইনফিনিটিতে যে এই জিনিসটা 0 সেটা আমরা দেখাতে পারবো না। হ্যাঁ, এবার তোরা বলতে পারিস, একটু আগেই আপনি বললেন যে এরকম হলে এরকম 0ই হয়, 0 তো হয়ই, এবং এখানেও আমরা দেখতে পাবো যে না, অবশ্য আমি জানি না, এটা একটু আলাদাই জিনিস। না, এটা আমরা করেই দেখি, দেখি হয়। কিন্তু মোট কথা হচ্ছে, যাই হোক না কেন, কি হচ্ছে সেটা আমরা ততক্ষণ অবধি কিছু করতে পারবো না যতক্ষণ না আমরা ইন্টিগ্রেশনটা করব। তাই ইন্টিগ্রেশনটা করতে গেলে সাইন ফাই রেখে তো করা যাবে না, সাইন ফাইকে কিছু একটাতে করতে হবে কনভার্ট। তখন এই থিওরেমটা প্রচুর পরিমাণে কাজে লাগে, যে 0 থেকে π/2 এর মধ্যে একটা স্ট্রেট লাইন যদি টানা হয় তাহলে সাইন থিটা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্যাট, বা মাইনাস সাইন থিটা ইজ লেস দেন আর ইকুয়াল টু মাইনাস 2 থিটা বাই পাই। এটাকে কাজে লাগিয়ে আর কি, এটা কাজে লাগে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে। তাহলে এটা হলো, এবার আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো। তা ইন্টিগ্রেশনটা করে আমি পাবো π/4r 1 minus e to the power minus r square। এবার যদি r tends to infinity হয়, এবার যদি r tends to infinity হয় তাহলে এই টার্মটা 0 হবে, আবার সামনের নিচে আর আছে তাহলে এটাও 0 হবে। সেই যেটা বলছিলাম যে লার্জ কন্টুর যখনই লার্জ হয় তখনই ইন্টিগ্রেশন রেজাল্টটা কিন্তু 0ই হয়। আবার আমরা এখানে প্রুভ করলাম। তাহলে সময়ের অভাব থাকলে ডাইরেক্ট 0 বসিয়ে দিতে পারিস, আর যদি সময় থাকে তাহলে কিছু নোন রেজাল্ট ইউজ করে, নোন রেজাল্টগুলো যদি মনে থাকে তাহলে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে। যদি নোন রেজাল্টগুলো এখানে কোনোটাই অ্যাপ্লাই না করা যায় তাহলে এইভাবে মড নিয়ে আমাকে ব্যাপারটাকে সলভ করতে হবে, কিন্তু সাধারণত 0ই আসে। ঠিক আছে, 0ই আসে। এটা আমার 0 চলে এলো। এটা একটা পোর্শন। আর একটা পোর্শন ছিল
এটা কোন পোর্শনটা হলো? এটা আমার এই আর্কটা হলো, আর e টু দ্য পাওয়ার i থিটা যেটা ছিল। এবার এইটা বাকি আছে, যেখানে স্মল আর e টু দ্য পাওয়ার i পাই বাই 4 ছিল। তো এটার করেসপন্ডিং ইন্টিগ্রেশনটা আমার আছে e টু দ্য পাওয়ার i পাই বাই 4 0 টু r e টু দ্য পাওয়ার মাইনাস r স্কোয়ার dr। তো এটা তো খুব সুন্দর একটা জিনিস, সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে। করে আমরা পাবো রুট পাই বাই 2 e টু দ্য পাওয়ার i পাই বাই 4, অর্থাৎ আপন ফার্দার সিম্পলিফিকেশন আমরা এটা পাচ্ছি। সব মিলিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম করে what I am getting is this, যেখান থেকে আমি রিয়েল পার্ট ইকুয়েট করে cos x স্কয়ার dx পাচ্ছি এবং ইমাজিনারি পার্ট ইকুয়েট করে sin x স্কয়ার dx পাচ্ছি। তাহলে এইবার কি বুঝতে পারছিস যে সেমি সার্কুলার কন্টুর নিলে অসুবিধাটায় কেন করতাম? এখানে 0 টু পাই বাই 4 ছিল বলে সেটা 0 টু পাই বাই 2 করে 0 প্রুভ করা গেছে। আমি জানি না সেমি সার্কুলার কন্টুর নিলে ব্যাপারটা কি হবে, তো আমি বলবো যে ট্রাই দিস প্রবলেম উইথ সেমি সার্কুলার কন্টুর এবং দেখতে যে সেমি সার্কুলার কন্টুর দিয়ে এটা প্রুভ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করা যাক, এই দুটো যেটা করতে বললাম ওটা তো করবি, আর নেক্সট ক্লাস তো আবার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমরা দুটো প্রবলেম করব, এরকমই দুটো আজব টাইপের। The first one is zero to infinity x to the power p minus 1 by 1 plus x dx, যেখানে p is a fraction। ঠিক আছে, p কিন্তু এখানে একটা ফ্র্যাকশন, সুতরাং বলেই দিলাম যে দিস ফাংশন ইজ আ মাল্টিভ্যালুড ফাংশন। মাল্টিভ্যালুড ফাংশন থাকলে সেই ফাংশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা ব্রাঞ্চ কাট পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এখানে তোদের কাজ হলো এটার এফজেড কি হতে পারে আর কন্টুর কি হতে পারে সেটা ইন্ডিপেন্ডেন্টলি ভাবা, বইতে করা আছে এক্সাম্পলে, কিন্তু নিজে ভাববি বইটা না দেখে, তাহলে মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। কোনো কিছু দেওয়া হলে প্রথমেই যদি বইটা খুলে দেখে নিস তাহলে মাথায় নতুন নতুন আইডিয়া আসবে না। মাথায় নতুন আইডিয়া না আসলে যেটা হবে সেটা হচ্ছে এই যে হায়ার স্টাডিজে যাবি ভাবছিস, হয়তো পিএইচডি করবি ভাবছিস, ওগুলো করতে পারবি না। ঠিক আছে, এই সমস্ত হায়ার স্টাডিজে যাওয়া মানে গিয়ে তখনই নতুন কিছু ভালো কিছু করতে পারবি যদি ইন্ডিপেন্ডেন্টলি ভাবাটা প্র্যাকটিস করিস। ঠিক আছে, এটা তো কোনো পরীক্ষা হচ্ছে না, ফলে ভাবতেই পারিস কি মাথায় এলো। এমনও হতে পারে বইতে যা আছে সেটার বাইরে অন্য কিছু তোদের মাথায় এলো। এটা একটা প্রবলেম। and the other problem is, এবং সেটার জন্য একই কথা, এখানে mod a less than 1, এটারও একটুখানি কন্টুরটা কি হতে পারে, কন্টুরের চয়েসটা বুঝেছিস তো, সিঙ্গুলারিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে। যেমন আমার প্রথম প্রবলেমটায় সেমি সার্কুলার কন্টুর নিচ্ছিলাম, কিন্তু z ইকুয়াল টু 0 তে সিঙ্গুলারিটি আছে বলে আবার এরকম করে দিলাম। তো তোকে সিঙ্গুলারিটি গুলোও একটু দেখতে হবে। তাহলে এফজেডটা কি হবে সেটা ভাবিস, আর কন্টুরটা কি নিবি, কেন নিবি, বা কি নিলে কি হবে ওইটা একটু ভাবিস। অঙ্কগুলো আমি পরের দিন করাবো, থার্ডে। ঠিক আছে, আজকের যেগুলো করালাম তার মধ্যে কোনো কোশ্চেন থাকলে বল।